বিশ্বের ন্যায় বাংলাদেশেও লিভার রোগের প্রকোপ বাড়ছে ব্যাপকভাবে। শুধু হেপাটাইটিস বি ও সিতেই প্রায় 1 কোটি আক্রান্ত। ধারণা করা হচ্ছে প্রতি বছর অন্তত 22 থেকে 25,000 মানুষ মারা যায়। বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আমাদের আজকের আলোচনার বিষয় লিভারের জটিলতা ও প্রতিকার। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার এম মাসুদ, সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। স্যার, লিভারের আসলে অনেক ধরনের রোগ আসলে আছে। এই রোগগুলো আসলে কি কি যদি আমাদের একটু চিত্রটি যদি বলেন। হেপাটাইটিসের ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে এটা ভাইরাল হেপাটাইটিস, অর্থাৎ ভাইরাস, কতগুলো ভাইরাস আছে, যেমন এ, বি, সি, ডি, ই। এই ভাইরাসগুলো আমাদের শরীরে প্রবেশ করলে লিভারের সেলগুলোতে প্রদাহ হয়, সেগুলো ফুলে ওঠে এবং তার কার্যক্রম দৈনন্দিন যা সে করে থাকে তাতে ব্যাঘাত ঘটে। এটাকে হেপাটাইটিস বলা হয়। এছাড়া আরও অন্যান্য অনেক কারণ আছে, যেমন কোনো কোনো ক্ষেত্রে কোনো ঔষধ, অ্যালকোহল, অন্যান্য সাপ্লিমেন্ট বা সহায়ক খাবার অনেকে গ্রহণ করে থাকেন, বা কোনো কারণে যদি কোনো বিষাক্ত দ্রব্য শরীরের ভিতরে প্রবেশ করে, সেক্ষেত্রেও কোনো সময় এটা হতে পারে। আর এখনকার সময়ে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে মানুষের ভিতরে, বাংলাদেশে প্রায় যত জনগণ তার 1/4 তাদের ফ্যাটি লিভার আছে। আচ্ছা, কারো কম কারো বেশি তাদের ভিতরে ফ্যাটি লিভার দেখা যাচ্ছে। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের মধ্যে এই প্রবণতা একটু বেশি। কিন্তু এই এত রোগের ভিতরে, লিভারের রোগের ভিতরে কোনটিকে আসলে আপনি শীর্ষে রাখবেন জটিলতার দিক থেকে? এখন এইটার মধ্যে আমরা ডেইলি যেটা দেখে থাকি, প্রতিদিনই যে ধরনের রোগীরা আমাদের কাছে আসে, সেটা হলো ভাইরাল হেপাটাইটিস। ভাইরাল হেপাটাইটিস এটা 2 প্রকার হয়। 2 প্রকারের মধ্যে একটা স্বল্পমেয়াদী, সেটা এ এবং ই ভাইরাস দিয়ে হয়। এ এবং ই ভাইরাসটা যদি স্বাস্থ্যসম্মতভাবে খাওয়া না হয়, তাহলে পরে এটা ঢুকতে পারে। কারণ দূষিত পানি যদি হয়, পানিবাহিত রোগ আর খাবারবাহিত রোগ এ এবং ই। কিন্তু এই এ এবং ই সচরাচর বা বেশিরভাগ ক্ষেত্রে কোনো চিকিৎসা করা হোক আর নাই হোক, তা ভালো হয়ে যায়। লিভার পুনরায় তাকে নিজেকে পুনরুজ্জীবিত করে ফেলে এবং পূর্বের অবস্থায় ফিরে যায়। এটার জন্য চিকিৎসার কোনো প্রয়োজন হয় না। হঠাৎ কোনো ক্ষেত্রে, যেমন যদি গর্ভাবস্থায় ই দিয়ে হেপাটাইটিস হয়, সেই ক্ষেত্রে জটিলতা কোনো ক্ষেত্রে হঠাৎ করে দেখা দিতে পারে, দিলে সেটি একটি মারাত্মক অবস্থার সৃষ্টি হয়। আর যেটা উদ্বেগের কারণ যে ভাইরাস, সেটা হচ্ছে বি এবং সি। এবং বি এবং সি বেশিরভাগ ক্ষেত্রেই এরা দীর্ঘস্থায়ী প্রদাহ হয় লিভারের ভিতরে। এবং দীর্ঘস্থায়ী প্রদাহ যদি লক্ষ্য করা না যায়, ধরা না পড়ে, কারণ প্রথম অবস্থায় রোগীর শরীরে সাধারণত কোনো প্রকার অসুবিধা তেমন থাকে না। আর থাকে না দেখে এটা ধরাও পড়ে না যদি স্বেচ্ছায় কেউ পরীক্ষা নিরীক্ষা না করেন, বা যে সমস্ত চিকিৎসকের কাছে যান তারা উদ্যোগী হয়ে যদি পরীক্ষা না করেন, তাহলে এটা থেকে যায়। এবং থেকে গেলে যে জিনিসটা ঘটে, সেটা হলো যে ক্রমান্বয়ে চলতেই থাকে লিভারের প্রদাহ, এবং লিভারের সেলগুলো এক করে নষ্ট হতে থাকে। স্যার, আমি যদি সাধারণ পরীক্ষা নিরীক্ষার কথা বলি, যেগুলো দিয়ে মোটা দাগে আসলে লিভারের রোগকে আইডেন্টিফাই করা যায়, সেই পরীক্ষাগুলো কি কি বা কত সহজ পরীক্ষা? এই সহজ পরীক্ষার মধ্যে আমরা যে পরীক্ষাটা বলতে পারি, সেটা হলো এএলটি, লিভারের এনজাইম। লিভারের সেল থেকে যে এনজাইম নিঃসরণ হয়, সেটা হলো এএলটি বা এসজিপিটি, আর একটা এএসটি বা এসজিওটি অথবা এএসটি, এই দুটো। আর এই দুটোর উপর নির্ভর করে আমরা তার জন্ডিস হয়েছে কিনা, সিরাম বিলিরুবিন, এটা আমরা দেখতে পারি। আর যদি সত্যি দেখি যে উনি জন্ডিসে আক্রান্ত হয়েছেন, এরপরের স্টেজে যেটা আমরা করি, উনি কোন ভাইরাস দিয়ে আক্রান্ত হলেন, এ না ই না বি কোনটা, এখন আমরা সেটা দেখার চেষ্টা করি। আপনারা সাধারণত যে রোগী পান, আপনারা তো একেবারে শীর্ষে আছেন চিকিৎসক হিসেবে। আসার আগে তারা আসলে কতগুলো পথ পাড়ি দিয়ে আসে বা কোন ভুল করে তারপর আপনাদের কাছে আসে? এই ফার্মেসিতে যারা বসেন তারাও অনেক সময় অনেক ওষুধপত্র তারা প্রেসক্রাইব করে থাকেন। রোগীরা গিয়ে বলে, তারপরে ওনারা একটা দিয়ে দেন। আর প্রথম দেখা গেছে যে হেপাটাইটিসে আক্রান্ত হলেও প্রথমে হয়তো একটু জ্বর হয়েছে, অরুচি হয়েছে, এমনও দেখা গেছে যে কাগজপত্র নিয়ে আসেন, তাতে টাইফয়েডের পরীক্ষা হয়েছে, ডেঙ্গুর পরীক্ষা হয়েছে, কিন্তু আমরা আসলে দেখি পরীক্ষা করে যে এগুলোর কোনোটাই হয়নি।
পরীক্ষা করে তারপরে ধরা পড়ে যে এটা হেপাটাইটিস হয়েছে, ততদিনে কারো কারো অনেক দিন দেরি হয়ে যায়, বা অন্যান্য ওষুধপত্র, অ্যান্টিবায়োটিক এগুলো ওনারা গ্রহণ করে থাকেন। আচ্ছা স্যার, এই যে শিশু, কিশোর, নারী, পুরুষ এদের মধ্যে আসলে আক্রান্তের দিক থেকে প্রবণতার হার কাদের মধ্যে বেশি? শিশুর ভিতরে যে জিনিসটা, শিশুদের ভিতরে প্রধানত এ ভাইরাস দিয়ে হয়, আর এটা বাচ্চাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো লক্ষণ থাকে না। দেখা যায় যে তারা হেপাটাইটিস এ দিয়ে আক্রান্ত হয়েছে, কিন্তু হালকা হালকা হয়তো ক্ষুধামন্দা এইটা, বা একটু হালকা জ্বর ভাব, এমনকি চোখেও জন্ডিস অনেক সময় পরীক্ষা করে পাওয়া যায় না। একমাত্র আমরা যখন রক্ত পরীক্ষা লিখে দেই, সেইটা রিপোর্টে দেখা যায় যে তার একটা অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস হয়েছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। স্যার, এটা তো শিশুদের ক্ষেত্রে, অন্যান্য বা প্রাপ্তবয়স্কদের মধ্যে আসলে তাদের ভিতরে লক্ষণ বেশি থাকে। তারা অনেকে বমি বিভাব, অনেকে বলে যে আমি আর কয়েকদিন ধরে খাবার খেতে পারছি না। এরপরে আমরা যখন তাকে অনেক জিনিস প্রশ্ন করি, বলে যে এই 2 সপ্তাহ ধরে বা 10 দিন ধরে বা 7 দিন ধরে ওনার আসলে একটু ম্যাজ ছিল, একটু খাবারের রুচিটা কমে এসেছিল, একটু হালকা জ্বর হচ্ছিল। এখন দেখা যাচ্ছে যে তার মূত্র যেটা, ইউরিন যেটা, সেটা একটু গাঢ় রঙের হয়ে গেছে। আচ্ছা, নারী পুরুষের মধ্যে কি আসলে সমানভাবে আক্রান্তের ঘটনা ঘটতে পারে? একই রকম। এটা নির্ভর করে ওনার পার্সোনাল হাইজিন বা স্বাস্থ্যসম্মতভাবে চলাফেরা, খাওয়া দাওয়া, তার উপরে। বংশের প্রভাব কতটা স্যার লিভার রোগের ক্ষেত্রে? এইটা বিশেষ করে বি ভাইরাস যেটা, বি ভাইরাসের অনেক রোগী আমাদের কাছে আসেন, যাদেরকে আমরা জিজ্ঞাসা করতে থাকি যে আপনার পরিবারে আর কারো আছে কিনা। অনেকে বলেন যে আমার মায়ের আছে, এবং মায়ের জন্য অন্যান্য ভাইদের আছে। আর এই সমস্ত লোকেরা আক্রান্ত হওয়ার পর এনাদের আবার ট্রান্সমিশন হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে। এই বাচ্চাদের থেকে আশেপাশের আবার অন্যদের সেইভাবে সংক্রমণ হয়। কিন্তু যদি কারো বংশে যদি আসলে লিভার রোগের কিছু থাকে বা হেপাটাইটিস বিও থেকে থাকে, তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি? তাদের পরামর্শ হলো যে আমার পরামর্শ, যে কোনো মানুষ 18 বছর বয়সের উপরে হলে তার অন্তত পরীক্ষা করে দেখে নেওয়া উচিত যে তা বি ভাইরাস তার শরীরে আছে কিনা। এই জন্য 18 বছর বয়সের অধিক হলেই এটা পরীক্ষা করতে হবে। 2-3টা পরীক্ষার দরকার পড়ে, এবং তেমন মনে হলে চিকিৎসক ওনাকে ওষুধ লিখে দিবেন। এবং স্বেচ্ছায় অনেকে আসলে টিকা দিতে চান না, এটা আসলে কত কম খরচে আসলে পাওয়া যায়, মানে এটার একটা ধারণা? আমরা মানুষজনকে যখন জিজ্ঞাসা করি যে আপনি কি বি ভাইরাস আপনার টিকা দিয়েছেন, বলে আমি তো ভালো আছি, আমার তো কোনো লক্ষণ নেই। আমি আবার কাউকে বলি যে আপনি ইচ্ছা করলে এটা টিকা নিতে পারেন, বলে আমার তো কোনো অসুবিধা হয়নি। স্যার, টিকার খরচও তো আসলে খুব বেশি না, খুবই কম। স্যার একটু ধারণা দিতে পারেন কিনা যে মানুষকে? না, এটা প্রথমে আমি ওইভাবে না জানলে মনে হয় 300 to 500 এর ভিতরে একটা ডোজ এরকম থাকবে। আচ্ছা এবং 3টি ডোজের দরকার পড়ে 6 মাসের মধ্যে। আচ্ছা, এটা এবং দিলে এটা তো সে নিলেই সারা হয়ে জীবনের জন্য অন্তত সুরক্ষায় চলে এটা আসবে। দিয়ে সুরক্ষা থাকে। আচ্ছা স্যার, সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতাল নির্বিশেষে আসলে হেপাটাইটিস বি বা সি এর ক্ষেত্রে আমাদের চিকিৎসায় কোনো চ্যালেঞ্জ এখন আছে কিনা, আপনি কি মনে করেন? আর চ্যালেঞ্জ যেটা আমরা এখন লক্ষ্য করছি, যে কারো যদি বি ভাইরাস থাকে, এখন বি ভাইরাস পরীক্ষা করে পাওয়া গেলেই তাকে কিন্তু চিকিৎসা দেওয়া যাবে না। আমরা তখন যেটা পরীক্ষা করি যে এই বি ভাইরাসটা তার শরীরে লিভারের কোনো ক্ষতি করছে কিনা, এবং ভাইরাসটা বংশবৃদ্ধি করছে কিনা। এই দুটো জিনিস আমরা পরীক্ষা করে দেখি। কারণ যে চিকিৎসা আছে, সেই চিকিৎসা কিন্তু ভাইরাস নির্মূল করতে পারবে না। এটা করার ক্ষমতা হচ্ছে রোগীর রোগ প্রতিরোধ ব্যবস্থার। কাজে যদি দেখা যায় যে তার যে লিভারের এনজাইম এগুলো স্বাভাবিক আছে, এবং ভাইরাস ডিএনএ যেটা পরীক্ষা, যেটার মাধ্যমে আমরা দেখি যে সে বংশবৃদ্ধি করতে পারছে কিনা, যদি না করে, আমরা যদি এটি না পাই, তাহলে আমরা চিকিৎসা দেই না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মফস্বলে অনেকে এই সমস্ত কোনো কিছু না জেনেই এইচবিএসজি পজিটিভ ওনারা একটা চিকিৎসা নিয়ে দিয়ে থাকেন। এতে আমাদের একটু অসুবিধায় পড়তে হয় আমাদের সিদ্ধান্ত নিতে যে এই ওষুধটা কি চলবে, না এটা বন্ধ হবে, না কি হবে। এটা যে উনি গ্রহণ করছেন তাতে ওনার কি কোনো লাভ হচ্ছে, এটা নিয়ে অনেকটা তখন দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়। স্যার, আমরা যদি একটু ওষুধের প্রসঙ্গে আসি, যে আমরা তো ওষুধে স্বয়ংসম্পূর্ণ আমরা বলছি, লিভারের ওষুধের ক্ষেত্রে যারা আসলে ওষুধ তৈরি করছেন বাংলাদেশে, সব ওষুধই কি আসলে বাংলাদেশে অ্যাভেলেবল কিনা? বাংলাদেশে এখন সমস্ত ওষুধপত্র পাওয়া যায়, এবং একটা অ্যাফোর্ডেবল, মানে রোগী যেটা ক্রয় করতে পারবে, এটা ক্রয় ক্ষমতার মধ্যে বি হেপাটাইটিস এবং সি হেপাটাইটিস, দুটো হেপাটাইটিসের ওষুধই বাংলাদেশে পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে সর্বসময়। হেপাটাইটিস বি এর ক্ষেত্রে যে বলা হয় যে একটু দীর্ঘমেয়াদে চিকিৎসা নিতে হয়, আবার আমরা
ইদানিং শুনছি যে কোনো কোনো ম্যাজিক্যাল ড্রাগ হয়তো ট্রায়ালে আছে, আসবে, অল্প সময়ে ভালো হয়ে যাবে, এগুলোর আসলে ভিত্তি স্যার কতটা? এগুলো আমরা বহুদিন ধরে শুনে আসছি। জি স্যার। যেখানে যে জটিলতা বা সমস্যাটা যে জায়গায়, আমাদের সেলের ভিতরে যে ডিএনএ, যে ক্রোমোজোমাল ডিএনএ, সেটা হলো ডিএনএ। আর যে ভাইরাসটা তারও হচ্ছে ডিএনএ, আরএনএ না। যার কারণে ধরন যেহেতু একই রকম, এগুলো লিভারে প্রবেশ করার পর লিভারের যে সেল আছে, এই সেলের যে নিউক্লিয়াস আছে, তার ভিতরে আমাদের ডিএনএর সাথে ও মিলেমিশে একাকার হয়ে যায়। এবং এত বছর যাবৎ, প্রায় গত 45 বছর যাবৎ যতই গবেষণা হয়ে আসছে, সেই জায়গাটাকে টার্গেট করে ওই সেলটাকে নষ্ট করা, ভাইরাসটাকে নষ্ট করা, ভাইরাসটাকে বিতাড়িত করার এ পর্যন্ত কোনো কার্যকরী ওষুধ বিশ্বের কোথাও বের হয়নি। তবে সেটা হচ্ছে এই ওষুধগুলো যদি আমরা লিখে দিই আর উনি যদি এটা চালাতেই থাকেন, কখনো বন্ধ না দেন, তবে এই ভাইরাসদের লিভারের জটিলতা হওয়ার যে সম্ভাবনা, সেটা মোটেও থাকবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ধন্যবাদ। স্যার, চিকিৎসার ক্ষেত্রে বা বাংলাদেশের একটি ইনস্টিটিউটও এখন আছে শুধুমাত্র গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের নেতৃত্বে, আবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা ঢাকা মেডিকেল কলেজ। চিকিৎসার আরও উন্নয়ন কোথায় দরকার বলে আপনি মনে করেন লিভারের রোগের ক্ষেত্রে? চিকিৎসার উন্নয়ন এখন আমার দেশে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস্ট্রোন্টোলজিস্ট বা লিভার রোগ বিশেষজ্ঞ, হেপাটোলজিস্ট। এটা তৈরি হয়েছে। জি। এবং যে কোনো জায়গায়, যে কোনো জেলা শহরে এনাদের পাওয়া যায়, যে কোনো জায়গায় পাওয়া যায়। কিন্তু দরকার হলো যেটা মানুষের সচেতনতা, যে কোন অসুখে কার কাছে যেতে হবে, কখন যেতে হবে, কি কি বিষয়ে দেখাতে হবে, এইগুলো ব্যাপারে নিজেদের সচেতনতা থাকা দরকার। এখন দেখা যায় একজন ব্যক্তির ওজন 100 কেজি, 115 কেজি। আমরা দেখেছি এটা নিয়ে উনি মোটেও উদ্বিগ্ন নয়, এটা নিয়ে। কিন্তু এটা নিয়ে উদ্বিগ্ন না হলে তার কি কি জটিলতা হতে পারে এত অল্প বয়সে আক্রান্ত হয়ে, এগুলো নিয়েও আমরা তাদের ভিতরে কোনো কিছু উদ্বেগ লক্ষ্য করিনি। এটা বরং বড় সমস্যা। তাহলে আমাদের সমস্যা হলো প্রচার করা, আমাদের অ্যাওয়ারনেস যেটা বা সচেতনতা যেটা তৈরি করা মানুষের ভিতরে, যে দুটো ভাইরাস দিয়ে এই জটিলতা হতে পারে এবং তাতে করে আমাদের আয়ুকাল সংকুচিত হয়ে উঠতে পারে, অথবা যদি জটিলতার সৃষ্টি হয় প্রচুর অর্থ ব্যয় হতে পারে, সর্বশেষ এগুলো করেও কোনো লাভ না পাওয়া যেতে পারে। তাহলে এই সমস্ত কোনো ক্ষতি হওয়ার আগেই যাতে আমরা ভাইরাসটাকে প্রথমেই এটাকে নির্ণয় করে এর যদি চিকিৎসাটা শুরু করি, তাহলে এই সব থেকে অব্যাহতি পাওয়া যাবে। স্যার, লিভার রোগে আক্রান্ত হয়ে লিভার বিকল হয়েছে বা ট্রান্সপ্লান্ট প্রয়োজন, সিরোসিস বা ক্যান্সারের পেশেন্ট, এমন সংখ্যা বাংলাদেশে কেমন? অনেক। যত লোকের সিরোসিস হবে, সিরোসিস অর্থ হচ্ছে যে তার লিভারের ভিতরে আকৃতি প্রকৃতি, তার সেল, তার ঘর, তার পিলার, তার আর কোনো কিছু ঠিক নেই। তার যে রক্ত প্রবাহের যে নালী বা পিত্ত নালী, সমস্ত কিছু সংকুচিত হয়ে গেছে বা এদিক ওদিক আঁকাবাঁকা হয়ে গেছে, এবং তার ভিতরে যে সেল, তা দিয়ে সে দৈনন্দিন তার যা যা কাজ করা দরকার তা সে করে উঠতে পারবে না। এই সমস্ত রোগীরা আমাদের কাছে আসতেই থাকে। আমরা মোটামুটি একটা তার লক্ষণ ভিত্তিক চিকিৎসা দিয়ে থাকি। কিন্তু যেখানে লিভার ট্রান্সপ্লান্ট করা দরকার, আমাদের দেশে এইভাবে এই জিনিসটা এখনো গড়ে ওঠেনি। স্যার, এই যে কিডনি প্রতিস্থাপন বা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সব জায়গাতে কিন্তু আমরা আমাদের মুন্সিয়ানা দেখিয়েছি, কিন্তু লিভার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আমরা কেন বারবার ফেল করছি? বহু রকমের প্রতিবন্ধকতা আছে, কাউকে না কাউকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। সবাই মিলে আসলে চেষ্টা করছে আর কি, কিন্তু এটা নিয়মিতকরণের ব্যাপারে আপনার এর পিছনে অনেক কিছু আইনি জটিলতা থাকবে। লিভার কে দিতে পারবে, কিডনি কারা দিতে পারবে, এই সমস্ত ব্যাপার জড়িত থাকে। সেটা তো কিডনির ক্ষেত্রেও স্যার ছিল, সেটি তো আসলে সমস্যা সমাধান হয়েছে, কারা দিতে পারবে কি পারবে না সমাধান হয়েছে। এ কথা যদি বলতে যান, তাহলে নিজস্ব আত্মীয় স্বজন একদম যারা কিডনি দিবে, 22 জন দিতে পারবে, এইরকম পাওয়া যায় না, অনেক সময় পাওয়া যায় না। আবার লিভারের ব্যাপারে লিভার যিনি দিবেন হয়তো বা জোগাড় করা গেল, স্যার সেটির থেকেও হয়তো কম সংখ্যক মানুষই আসলে দিতে পারছে, কিন্তু ট্রান্সপ্লান্টটা করা এবং রোগী, ডোনার এবং রিসিপিয়েন্ট সুস্থ থাকা, ওই জায়গাতে আসলে আমরা কত, এই জায়গাতে এটা করার মতো যথেষ্ট দক্ষ বিশেষজ্ঞ আমাদের দেশে আছেন, যাদেরকে হেপাটোবিলিয়ারি সার্জন বলা হয়। এদের যথেষ্ট দক্ষ চিকিৎসক আমাদের দেশে আছেন, কিন্তু জিনিসটা যে হচ্ছে না, এটার পিছনে আরো অনেক রকম কারণ আছে, যেগুলো সবকিছু কারণ একেবারে ওইভাবে বলা সম্ভব নয়। স্যার, আমার কাছে মনে হয় যে এখানে একটা সমন্বয় বা সবার
এক ছাতার নিচে আসা, সবার আন্তরিকতা, একে অপরকে সহযোগিতা করা, সেই জায়গাতে মনে হয় এক ধরনের সবার প্রচেষ্টা। কারণ একটি রোগীর যদি ট্রান্সপ্লান্ট করা লাগে, আমরা নিজেরাই গণমাধ্যম কর্মী হিসেবে খোঁজ নিয়ে দেখেছি 1 কোটি টাকা পর্যন্ত তার খরচ করতে হচ্ছে বাংলাদেশে। সেখানে সে চাইলে হয়তো বা 12-15 লাখ টাকার মধ্যেই করতে পারবে। এটি তো একটা মানুষের পক্ষে কখনো সম্ভব না স্যার। আমি আপনাকে যেটা আগে বলেছি যে এটা করার ব্যাপারে যথেষ্ট আন্তরিক। আমি লক্ষ্য করেছি যাদের সাথে আলাপ আলোচনা হয়েছে, এবং মাঝে মধ্যে কোথাও কোথাও সম্প্রতি আপনারা লক্ষ্য করে থাকবেন কিছুদিন আগে ইউনাইটেড হসপিটালে এই ব্যাপারে একটা আয়োজন হয়েছিল, এবং সেখান থেকে পার্শ্ববর্তী দেশ থেকে অনেকে বিশেষজ্ঞ এসেছিলেন কি করা যায়, কিভাবে করা যায়, এগুলো নিয়ে আলাপ হয়েছে। কিন্তু আরও অনেক ঐকান্তিক প্রচেষ্টা যেখানে অনেকের এইখানে সহযোগিতা লাগবে। যেমন আমি সাধারণ বলি যে এই যে আখের রস মানুষ খাচ্ছে, কিন্তু খেতে গিয়ে তার সাথে যে সে পানিটা ব্যবহার করছে দূষিত, সেখান থেকেও তো একটা মানুষ আসলে শুধু তাই লিভার রোগে নয়, আক্রান্ত আখের হতে রস পারে। যেটা তৈরি করা হচ্ছে মেশিনে, ওখানে কি আপনি লক্ষ্য করে থাকবেন মাঝে মধ্যে সেখানে এসে যেহেতু মিষ্টি আছে, ওখানে মাছি এসে বসে। জি, তাহলে মাছি দ্বারা আক্রান্ত জুস, এবং শুধু তাই নয়, এই জুসটা তার খাওয়া হবে কিনা, এই জুসটাতে যে সুগার, রিফাইন্ড সুগার, এই সুগার তাটা খাওয়া হবে কিনা, এই ধরনের জিনিস যদি উনি রেগুলার করতে থাকেন, তার ডায়াবেটিসের ঝুঁকি কতটুকু, তার হেপাটাইটিসে আক্রান্তের ঝুঁকি কতটুকু, তার ফ্যাটি লিভারে আক্রান্ত হয়ে যাওয়ার ঝুঁকি কতটুকু, এই সমস্ত জিনিসে দৃষ্টি দেওয়ার দরকার আছে। ধন্যবাদ। লিভারের যত রোগ, তার মধ্যে সবথেকে বেশি আক্রান্ত মানুষ হেপাটাইটিস বিতে, অথচ একটি টিকা নিলেই কিন্তু আপনি সারা জীবনের জন্য সুরক্ষায় থাকতে পারেন। এছাড়াও আমাদের হাতের কাছে, আমাদের স্মার্টফোনে বা টেলিভিশনে নানা ধরনের তথ্য সরবরাহ করা হয়, সেদিকে কিন্তু আমরা অনেক সময় আসলে তাকাই না বা খোঁজ নিই না। আমাদের উচিত এই তথ্যগুলো পড়া, জানা এবং নিজের জীবনকে ঝুঁকিমুক্ত রাখা। এই ছিল আজকের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন।